হ্যালো ইউটিউব। আমাদের HTML5 টিউটোরিয়ালের মোটামুটি সবগুলো বিষয় আমরা অলরেডি কভার করে ফেলেছি। সো আমি এই ভিডিওটি বানাচ্ছি যেটা আমি বলবো যে আমাদের সামারি মিনে আমরা এতদিন যা কিছু শিখলাম বা আমাদের যে প্রায় 18টার মতো ভিডিও আছে যেখানে আমরা HTML এর মোটামুটি সব ইউজফুল এলিমেন্টসগুলো নিয়ে কথা বলছি, তার একটা সামারি সামারি ভিডিও বানানোর জন্য আজকে আমি এই ভিডিওটি বানাচ্ছি। সেটা হচ্ছে যে এটা যারা আপনারা টোটাল সিরিজটা ফলো করছেন তারাও এটা দেখতে পারবেন, বা যারা অলরেডি একটু বেসিক জানেন বা জানেন না কিছুই তারাও এটা দেখতে পারেন। তো মোটামুটি এটা সবার জন্যই বলতে পারেন। তো আমি আমার ওয়েবসাইট ফোল্ডারের মধ্যে summary.html নামে একটা ফাইল আমি অলরেডি নিয়েছি এবং এটা আমি আমার এডিটর ব্র্যাকেটসে আমি অন করেছি। সো তখন আপনি ব্র্যাকেটে আমি দেখেন আমি যখন বডির মধ্যে ক্লিক করছি তো তখন এখানে একটা দাগ দেখাচ্ছে, মানে আমি এখন বডির মধ্যে আছি। সো এটাতে লাইভ প্রিভিউ, আপনি যদি ব্র্যাকেট ইউজ করেন যে এখানে যে হলুদ সাইনটা দেখছেন এটাতে আপনি ক্লিক করলে আপনাকে ওরা একটা ব্রাউজারে লাইভ প্রিভিউ দিবে। সো আমি এখানে লিখি ওটা আমার ব্রাউজারের মধ্যে দেখাবে। ওকে, সো আমরা তাহলে কথা বলি প্রথম থেকেই, যেটা ছিল যে আমাদের HTML and HTML5। আসলে HTML and HTML5 HTML5টাতে কেন আমরা এখন HTML5, কারণ HTML5 এ কিছু সিমেন্টিক এলিমেন্ট তারা অ্যাড করছে। যেমন আগে HTML4 ভিডিও বা অডিও ডিরেক্ট সাপোর্ট করতো না, কোনো আই ফ্রেম ইউজ করে করতে হতো, এখন সেটা ইউজ করা যায়। এবং নর্মালি আমরা কাজ করি ডিভ নিয়ে, মানে প্রত্যেকটা ডিভ মানে একটা একটা ব্লগ। যেমন আমি যদি এখানে একটা ডিভ নেই, ডিভ আইডি ক্লাস নিলাম র্যাপার, ডিভ ক্লাস র্যাপার। সো আমার এই ডিভ মানে হচ্ছে আমার একটা একটা সেকশন। তারপরে আমি যদি আরো একটা ডিভ নেই সেটা আমার আর একটা সেকশন। সো এইরকম ডিভ, এরকম ডিভ হচ্ছে এক একটা সেকশন। আমরা এরকম ডিভ নিয়ে কাজ করি। তো নর্মালি আমরা কিন্তু আপনি HTML5 কি নিতে পারবেন, যেমন হেডার আপনার একটা, তাদের একটা আলাদা এলিমেন্ট আছে। এরপরে আপনি মেনু বার নেওয়ার জন্য যারা যেটাকে বলে ন্যাভ, মানে নেভিগেশন মেনু, সরি ন্যাভ। এরপরে আপনি নিতে পারবেন অ্যাসাইড, মানে সাইড বারের জন্য আপনি অ্যাসাইড নিতে পারবেন। তো এরকম ফুটার নিতে পারবেন। এগুলো হচ্ছে HTML5 এর নতুন। এছাড়া HTML5 আপনার CSS3 সাথে আপনি ট্রানজিশন, ট্রান্সলেট এসব ইউজ করে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, যদিও সেটা CSS3 ফিচার। ওকে, সো HTML5। তো আমরা প্রথমে আসি এক এক করে। আমরা এগুলো জাস্ট ডিপটা রেখে এগুলো সব আমরা মুছে দেই। হুম, তো আমরা প্রথমে কথা বলি যেটা সিনটেক্সটা নিয়ে। সিনটেক্সটা আসলে HTML5 এর সিনটেক্স। প্রথমে বেসিক সিনটেক্সে আসি, এটা আমি মুছে দিই। বেসিক সিনটেক্স আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি লিখছি ডক টাইপ HTML। ডক টাইপ মিনস ডকুমেন্ট টাইপ। ডকুমেন্ট টাইপটা কি? HTML। HTML4 বা অন্যান্য ভার্সনে আপনাকে এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে হতো, W3C ভ্যালিডেশন লিঙ্ক। বাট এখন আপনি জাস্ট লেস দেন এক্সপ্লেনেশন পয়েন্ট অ্যান্ড ডক টাইপ লিখলেই ব্রাউজার এটা বুঝে যাবে যে এটা আমার HTML5 বা HTML ডকুমেন্ট। এরপরে আমাদের থাকে HTML, তার মধ্যে থাকে হেড, আর এরপরে হচ্ছে বডি। বডিটা হচ্ছে আপনার ব্রাউজারের যে ভিজিবল পার্টটা আছে, এটা হচ্ছে আপনার বডি। আর হেড হচ্ছে আপনার, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা টাইটেল দিচ্ছি যে আমাদের ওয়েবসাইট সামারি। তো আপনি এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টাইটেল। এছাড়া হেডের মধ্যে আপনি কি করতে পারবেন, আপনি লিঙ্ক ট্যাগ ইউজ করে আপনি আপনার CSS ফাইলকে কানেক্ট করতে পারবেন, অথবা স্টাইল ট্যাগ ইউজ করে আপনি এর মধ্যে CSS স্টাইল লিখতে পারবেন, এবং স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আপনি আপনার জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে অ্যাড করতে পারবেন, কিংবা আপনি আপনার জাভাস্ক্রিপ্ট ফাংশন এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে পারবেন। সো নর্মালি আমরা হেডে এইসবই করি, আমাদের টাইটেল, আমাদের মেটা ডিসক্রিপশন, আমাদের মেটা ট্যাগ, এবং যেটাকে বলে আপনার, যদি আপনি যখন রেসপন্সিভ নিয়ে কাজ করবেন তখন মেটা ভিউপোর্ট নামে একটা ট্যাগ আছে, ওইটা এরপর আপনার স্টাইল করতে পারেন বা আপনার CSS কে লিঙ্ক করতে পারেন লিঙ্ক ট্যাগের মাধ্যমে। হুম, এরপর আপনি স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন আপনার জাভাস্ক্রিপ্টকে, এবং স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমেই আপনি আপনার জাভাস্ক্রিপ্টের ফাংশন এখানে লিখতে পারবেন। ওকে, দেন গেল এটা আমাদের বডির মধ্যে আমরা বিভিন্ন এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট নিয়ে কাজ করি। এলিমেন্টগুলো হচ্ছে যেমন হেড একটা এলিমেন্ট, টাইটেল একটা এলিমেন্ট, এই যে লিঙ্ক একটা এলিমেন্ট, এর প্রত্যেকটা হচ্ছে HTML এর এক একটা এলিমেন্ট।
আর এগুলো এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকে। যেমন ধরেন আমি অ্যাট্রিবিউট কীরকম, অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা বৈশিষ্ট্য, মানে আমি মানুষ আর আমার নাম অমুক, আমার গায়ের রং এমন, আমার চুলের কালার এমন, আমার চোখের কালার এমন, এগুলো হচ্ছে একটা বৈশিষ্ট্য। তো যেমন ধরেন আমাদের ইমেজ একটা এলিমেন্ট, আর আমরা যদি এই ইমেজের সাথে আমরা যদি বলি যে উইথ, এটা হয়ে গেল একটা অ্যাট্রিবিউট, মানে এর বৈশিষ্ট্য, এর দৈর্ঘ্যটা কতটুকু হবে। বা আমরা যদি বলি হাইট ইজ ইকুয়ালস টু, সো এই উইথ বা হাইট এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে আপনার এই ইমেজের বৈশিষ্ট্য, যেটা হাইট কতটুকু হবে বা সোর্স, তার মানে এ কোথা থেকে আসবে। সো ইমেজ আপনার হচ্ছে একটা এলিমেন্ট, আর এই সোর্স, উইথ বা হাইট এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই অ্যাট্রিবিউটের মানে বৈশিষ্ট্য যেমন, যেমন ধরেন আমি বললাম যে আমি একজন মানুষ, আমার গায়ের রং কি, আমার চুলের কালার কি, এগুলো আমার বৈশিষ্ট্য। বাট বৈশিষ্ট্যর যে ভ্যালু সেটা হচ্ছে গা আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু। যেমন ধরেন আমার গায়ের রং কালো, আমার চুলের রং কালো, আমার চোখের রং মানে চোখের যে ভেতরের, সরি আমি কি বলে ওটাকে, ওটা কালো। সো এটা হচ্ছে গিয়ে বৈশিষ্ট্যের ভ্যালু। সো আমরা এরকম ইমেজের বৈশিষ্ট্য দিতে পারি যে 300 পিক্সেল এটার ওয়াইড হবে, আর এটার হাইট হবে 240 পিক্সেল। আমরা এভাবে দিয়ে দিতে পারি, তাই না? এই যে 240 পিক্সেল হয়ে গেল। আমরা সোর্স দিতে পারি যে ইমেজেসের মধ্যে আমাদের কিছু আসে কিনা। ইমেজেসে আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার ছিল এখানে, ইমেজেসের মধ্যে, হ্যাঁ, এই যে পিকচার ডট ওয়ান ডট জেপিজি, হ্যাঁ, তো আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, পিকচার ডট ওয়ান ডট জেপিজি এটা না ইউজ করি, এটা কারণ এটা আমার এক ক্লায়েন্টের পিকচার, সরি। আমরা দিই আরও একটা ইমেজ ছিল যেটা গিফি ডট জিপ, হ্যাঁ, সো ড্যান্সিং ইমেজ। সো এখন আপনি এলিমেন্ট বা অ্যাট্রিবিউট, আমি 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 শিওর আপনি ক্লিয়ার, কারণ ইমেজ হচ্ছে আপনার এলিমেন্টস। এই ইমেজটা টোটালি কি আপনার একটা বস্তু, বা এটা আপনার একটা এলিমেন্ট। আর এর সোর্স হচ্ছে কোত্থেকে এই ফাইলটা আসতেছে, আর উইথ আপনার কতটুকু এটা হবে, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই যে 300 পিক্সেল হবে এটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউটের ভ্যালু। আই থিঙ্ক ইউ গাইস এটা অনেক ভালোভাবে বুঝে গেছেন। সো এরপরে আসি আমরা এইচটিএমএল এ হিডিং এবং প্যারাগ্রাফ, এই সমস্ত বিষয়। হিডিং আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার গুগল সার্চ ইঞ্জিন বা অন্যান্য যে কোনো সার্চ ইঞ্জিন হিডিংকে অনেক ইম্পর্টেন্সই দেয়। যেমন ধরেন আপনার আমাদের এইচটিএমএল কয়টা হিডিং আছে আপনি অলরেডি জানেন, যে আমাদের 6টা হিডিং আছে, H1, এরপরে H2, হ্যাঁ, এইরকম আপনার H3, H4 and H5 and H6 এই পর্যন্ত আছে। তো আমি এগুলো লিখে নিচ্ছি, H4, H5 and H6। এখন এই প্রত্যেকটা হিডিং আছে আমাদের HTML5 এ বা HTML এ, আপনারা তা জানেন। তো আমি এটা জাস্ট লিখে নিচ্ছি। লেখার পরে এখন H1 হচ্ছে হাইয়েস্ট হিডিং, বা আপনি বলতে পারেন এটার ইম্পর্টেন্সই অনেক হাই সার্চ ইঞ্জিনের কাছে। তো H6 এর ইম্পর্টেন্স শুড বি লেসার, রাইট? কারণ যদি এটার হাই হয় এটার ভ্যালু অনেক, মানে এটার ইম্পর্টেন্সিটা অনেক কম হবে। এবং H2, তো সার্চ ইঞ্জিন বা আপনি যখন এসইও সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ট্যাগটা কার মধ্যে রাখলে সেই ট্যাগটা গুগল সার্চ ইঞ্জিন আপনার বা গুগল বা কোনো অন্য সার্চ ইঞ্জিন সেটাকে কিভাবে নেবে। আর এটা প্রত্যেকটার একটা ডিফল্ট সাইজ আছে, মানে আমি 36, 30, 24 সামথিং লাইক দিস, আপনি একটু গুগল করে দেখে নিতে পারবেন। তো আমরা এর ভিতরে লিখে দিতে পারি দিস ইজ, ইউ ক্যান সি দ্য সাইজ, অনেক বড়, দিস ইজ H1 হিডি। হ্যাঁ, তো আপনি এইভাবে এইখানে দিলে আপনি দেখতে পাবেন যে H2 বা H3, আমি একটু কপি করে দিচ্ছি, H2, H3 and H4 and H5 and H6। তো আপনি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে H1 এবং H2, H3, H4 এবং H5 এগুলোর প্রত্যেকটার কিন্তু সাইজ ডিফারেন্স, এবং বাই ডিফল্ট এটার প্রত্যেকটার একটা করে মার্জিন আছে। যেমন ধরেন H1, আমি যদি এখানে H1 সিলেক্ট করি তাহলে আপনি দেখতে পাবেন যে টোটাল H1 কিন্তু এইটুকু, কিন্তু এর নিচে কিন্তু অটোমেটিক একটা মার্জিন চলে আসছে, এবং এর নিচে মার্জিন চলে আসা এবং এর উপরেও মার্জিন আসে। আপনি H2 সিলেক্ট করলে দেখবেন যে হ্যাঁ, এটার উপরে তারা ডিফল্ট একটা মার্জিন নিয়ে নেয়। মার্জিন কি, এটা সিএসএস এর একটা প্রপার্টি, মানে আপনার এখান থেকে কতটুকু জায়গা সে ফাঁকা রাখবে এটাকে মার্জিন বলে আর কি। সো এই H1 বা H2 এগুলো আপনার ইয়ে আছে। এরপরে পি,
পি হচ্ছে যে আপনার প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বলতে আপনি এখানে আপনার এর ভিতরে কিছু ডামি টেক্সট থাকবে, সাম ডামি টেক্সট। ডামি, আমি এখন সরি আমি ডামি টেক্সট দিচ্ছি, বাট আপনি এর মধ্যে কিছু লাগবেন যেটা হচ্ছে আপনার মানে প্যারাগ্রাফের মতো প্রকাশ করে জিনিসটা এইরকম আর কি। তো আমি ডামি টেক্সট না, কিছু আপনার টেক্সট থাকবে, আমি এখানে কিছু ডামি টেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, এটা কি একটু বাজে দেখাচ্ছে? আচ্ছা, যদিও আমি শুধু, কারণ এইচটিএমএল এর কাজই হচ্ছে আপনার ব্রাউজারে ডাটাগুলোকে দেখানো, তাই না? এবং এখানে আপনার ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করা, সুন্দর করা বা এটাকে মেকআপ করানোর কাজ হচ্ছে সিএসএস এর। সো সেই ক্ষেত্রে আমি বলবো ইটস নট ব্যাড। হ্যাঁ, সো আমরা এখানে কিছু ডামি টেক্সট রাখলাম এবং এটা আমাদের হচ্ছে প্যারাগ্রাফ। তো এখানে আমরা একটা হিডিং ইউজ করতে পারি, তাই না, যে এটা আমাদের প্যারাগ্রাফ কিনা। এটাকে একটু আলাদা করার জন্য আমি আর একটা ট্যাগ ইউজ করতে পারি, যেটা হচ্ছে এইচ আর। এইচ আর হচ্ছে আপনার একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করবে। এখানে আমি এখানে ক্লিক করলে দেখবেন এখানে একটা যে হরিজন্টাল লাইন ক্রিয়েট হয়েছে, এটাকে বলে এইচ আর, হরিজন্টাল রো। ওকে, অনেক ইম্পর্টেন্ট যেটা কথা হচ্ছে যে আপনি যখন এইচটিএমএল এর এই যে ট্যাগ বা এলিমেন্ট যে ট্যাগটা আপনি শুরু করবেন, সেটা কিন্তু অবশ্যই শেষ করতে হবে। বাট কিছু এলিমেন্ট বা কিছু ট্যাগ আছে যেগুলোকে বলে সেলফ ক্লোজিং ট্যাগ। সেলফ ক্লোজিং মানে একে আপনার ক্লোজ করতে হবে না, বা আপনার এটা লেজ কেটে দিতে হবে না। যেমন এইচআর বা বিআর, মানে ব্রেক রো। আপনি জিনিসগুলোকে একটু থিঙ্ক করলে বুঝতে পারবেন যে এইচআর হরিজন্টাল রো, বিআর ব্রেক রো, তো আপনার মানে মনে রাখার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। বাট ইমেজেরও কোনো সেলফ ট্যাগ নেই, এটা সেলফ ক্লোজিং ট্যাগ, সরি, এটা কোনো ক্লোজ ট্যাগ নেই। হ্যাঁ, তো আমরা এখানে এইচআর ক্রিয়েট করলাম, বিআর হচ্ছে ব্রেক রো, তো এখানে একটা ফাঁকা আপনি দেখতে পাচ্ছেন, তো আমি চাচ্ছি না এইচআর থাক। এইচআর এর পরে আমরা এখানে একটা ছোট মানে এইচ2 দিতে পারি, যে প্যারাগ্রাফ। হুম, তো প্যারাগ্রাফ দিলে তো আমাদের নিচে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গা, সেটা আমি এখানে ক্লিক করি, তাহলে আমাদের যে ব্রাউজারে যেটা দেখাচ্ছে প্যারাগ্রাফ এরকম এইরকম। এবং এই প্যারাগ্রাফের ভিতরে বিভিন্ন ধরনের টেক্সট ফরম্যাটিং আছে, মানে আপনি একটা টেক্সট চাচ্ছেন বোল্ড আকারে, কোনোটা চাচ্ছেন আপনি একটু ইটালিক হয়ে থাকবে, বা কোনোটাকে আপনি চাচ্ছেন যে, যেমন ম্যাথের কিছু ক্যালকুলেশন আছে, যেমন এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই থ্রি সামথিং সামথিং। সো এগুলোকে বলে আপনার টেক্সট ফরম্যাটিং। এগুলো সম্পর্কেও আমি আমার ভিডিওতে অনেক ডিটেলসে বলেছি, তারপর আমি এখানে সংক্ষেপে আপনাকে দেখায় দিচ্ছি। যেমন ধরেন এটাকে আমরা এই টেক্সট আমি বললাম এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার, সরি জে স্কোয়ার। বাট আপনি দেখেন এখানে কিন্তু x2 y2 এবং z2 এইরকম মানে দেখাচ্ছে। সো হাউ, হ্যাঁ, তো আমরা এটাকে জাস্ট এরকম কিছু যেমন ধরেন এটাকে আমরা বলি সুপার স্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্ট ট্যাগ এবং এটা এসইউপি সুপার স্ক্রিপ্ট। হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট এবং এটা ক্লোজিং স্ল্যাশ সুপার। আপনি এখন দেখেন যে আমার এখানে ব্রাউজারে কি দেখাচ্ছে, এটা কিন্তু এক্স স্কোয়ারের মতো দেখাচ্ছে, তাই না? তো সেম আমরা তাহলে এটাকেই কপি করি। হুম, এটাকে কপি করে ওয়াই2 এখানে দিয়ে দেই এবং জেড2 এখানে দিয়ে দেই, তাহলে দেখবেন এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, নর্মালি এখন একটা কথা বলি, ভিডিও কিন্তু অনেক লং হচ্ছে, এবং হ্যাঁ, এই ভিডিও অনেক লংই হবে। কমপ্লিট সামারি ভিডিও মানে এটা যতক্ষণ লাগে, যদি 1 ঘন্টা হয় 1 ঘন্টায়, আমি এটা বারবার ইয়ে করতে পারবো না, সরি। সো আমরা দেখলাম কিভাবে সুপার স্ক্রিপ্ট করতে হয়। তো সাব স্ক্রিপ্ট যেমন ধরেন এটা হতে পারতো যে আহ, অন্য আর একটা ইকুয়েশন কেমন হতে পারে, যেমন আমরা যদি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা একটা, সরি, একটু এখানে একটা বিআর ট্যাগ দিলে কিন্তু এটা আমার একটা মানে লাইনটা ব্রেক হতো। তো এবং তারপরে এখানে যদি আমি আর একটা বিআর ট্যাগ ইউজ করি, দেখতে মানে একটা জঙ্গলের মতো হইলেও, হুম, কারণ আপনাদেরকে আমি প্রিভিউ দেখাচ্ছি সাথে, তো আমি এটাকে বড় করতে পারতেছি না। কারণ তাহলে আপনাকে আবার আমার কি করতে হবে, আবার ব্রাউজারে গিয়ে রিলোড দিতে হবে। ইটস এ বোরিং টাস্ক ম্যান। সো আমরা এখানে এভাবে দেখতে পারি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সো এরকম যদি কোনো মানে ইকুয়েশন বা কোনো ম্যাথামেটিক্যাল টার্মস লিখতে হয়, তাহলে আপনি লিখতে পারবেন। আমি আর একটা শুধু উদাহরণ দিয়ে এখানে সাবস্ক্রিপ্ট দিয়ে দিই, তাহলে আর একটা দিতে হবে না, যেটা হচ্ছে জেড2, যেটা আপনি পাওয়ার বা ওইভাবে আপনি ইউজ করতে পারবেন।
সো এগুলো ম্যাথামেটিক্যাল। আপনি যদি কিছু টেক্সট বোল্ড করতে চান, যেমন এটা বলেন যে আওয়ার প্রাইম মিনিস্টার, তো আওয়ার প্রাইম মিনিস্টার লেখাটা আমি একটু বোল্ড চাচ্ছি, তো জাস্ট বি ট্যাগ ইউজ করতে পারেন, যেটা আমরা HTML3 বা XHTML এ ইউজ করতাম, যে এরকম বি ট্যাগ এবং বি কে ক্লোজ, তাহলে আমাদের প্রাইম মিনিস্টার বোল্ড হতো। বাট ইন HTML5 ইউ হ্যাভ টু ইউজ স্ট্রং, এটা রিকমেন্ডেড। আপনি বি করলে আপনার কাজ হবে, বাট আপনি স্ট্রং, এটা আপনার রিকমেন্ডেড, এটা আপনাকে ইউজ করতে হবে। সো স্ট্রং, তো এখানে দেখবেন আপনার আওয়ার প্রাইম মিনিস্টার, অন্য জায়গায় ক্লিক করলে আওয়ার প্রাইম মিনিস্টারটা বোল্ড হয়ে গেছে, তাই না? এরপরে আপনি আপনি কি করতে পারেন, মার্ক করতে পারেন কিছু টেক্সটকে, যেমন ধরেন আমি এই ফটোটাকে একটা মার্ক করব, মার্কের মধ্যে আমি ওই কথাটা দিয়ে দিলাম যে সম দামি মার্ক টেক্সট। তো দেখেন এখানে কিন্তু একটা ডিফল্ট যেটা হচ্ছে যে হলুদ কালারের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, আর আপনার টেক্সটটা উপরে থাকবে। সো আমি আপনাকে বাদবাকিটা পরে দেখাচ্ছি আরো কিভাবে কি করতে হয়। এরকম ভাবে আপনি টেক্সটের ফরম্যাটিং করতে পারবেন, আপনি এটাকে ছোট করতে পারবেন স্মল ট্যাগের মাধ্যমে, স্ট্রং ট্যাগের মাধ্যমে বড় করতে পারবেন, আই ট্যাগের মাধ্যমে আপনি ইটালিক করতে পারবেন, কিংবা ইএম, নর্মালি HTML5 রিকমেন্ডেড ইএম। ইএম আমি দেখাই দিচ্ছি ইএম কিভাবে আপনি ইউজ করবেন। ইএম, ইটালিক টেক্সট, you can see আমি এখানে একটি স্পেস দিলাম, যে ইটালিক টেক্সট, এই দেখেন এখানকার যে লেখা মানে টেক্সটটা আছে সেটা কি হয়েছে, একটু বাঁকা হয়ে গেছে বা ইটালিক ফরম্যাটে হয়ে গেছে। তো এরকম আপনার টেক্সটের বিভিন্ন ফরম্যাটিং আছে। তো অনেক সময় যেমন ধরেন এখানে অনেক বড় একটা কিছু হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারতেছি না কোথায় কি শেষ হচ্ছে। তো এর জন্য আমরা কি করি, HTML5 এ কমেন্টস লিখি, কারণ এখানে হয়তো সর্বোচ্চ 30 লাইন পর্যন্ত আমি এখন লিখছি, বাট নর্মালি কিন্তু অন্যান্য আপনি যখন একটা ফুল সাইট ডিজাইন করতে যাবেন, সো থাউজেন্ড লাইন এখানে থাকতে পারে, বা হান্ড্রেড লাইন থাকতে পারে, বিভিন্ন ডিপ থাকতে পারে, বা বিভিন্ন থাকতে পারে, সেটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? বা ধরেন আপনি অন্য কোনো প্রোগ্রামার আপনার সাথে কাজ করতেছে, আপনি ফ্রন্ট এন্ডে কাজ করছেন, সে ব্যাক এন্ডে কাজ করতেছে, তাকে কিছু দিতে হবে, সে এখন তার ব্যাক এন্ডটা এখানে অ্যাপ্লাই করবে, যেমন ধরুন PHP বলতে পারেন, যে সে কিছু PHP কোড এখানে অ্যাপ্লাই করবে। যেমন ধরেন আমি এখানে একটা PHP কোড, যদি ছোটখাটো একটা PHP কোড ইউজ করি, যে PHP কোড আমি অ্যাপ্লাই করলেও কাজ করবে না, কারণ এটা আমার কোনো সার্ভারের মধ্যে নাই, সরি। তো এখানে যদি তাকে কিছু ইয়ে করতে হয়, তো আপনি এখানে লিখে দিলেন যে লেস দেন এন্ড গ্রেটার দেন এক্সপ্লেনেশন 1 2 3 4, এটা কি হলো, দেখেন এটা কিন্তু আর আমার এখানে দেখাচ্ছে না, এখানে কিন্তু আর আমার প্যারাগ্রাফের পাশে কিন্তু দেখাচ্ছে না। বাট নর্মালি আমি কিন্তু যদি এখানে যাই লিখি না কেন, আমার এখানে কিন্তু দেখানোর কথা, দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা কমেন্ট টেক্সট। এটা হচ্ছে HTML5 এ কমেন্টস করার ওয়ে। তো আপনি এখানে দিতে পারেন যে দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। সো যখন কোনো একজন আপনার অন্য কোনো ডেভেলপার বা অন্য কেউ আপনার কোডটা পড়বে, তখন কিন্তু খুব ইজিলি ও বুঝতে পারবে যে আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ এটা, তো আপনার কোডের মধ্যে এভাবে আসলে একটা স্ক্রল করলেই দেখতে পাবে ও দিস ইজ আওয়ার ফার্স্ট প্যারাগ্রাফ। সো কমেন্টস করার সুবিধা হচ্ছে এই, যে পরবর্তী দেখা যাচ্ছে আপনার 3-4 মাস পরে আপনার প্রজেক্টটা একটু আপডেট করার দরকার, বা সাইটটাতে একটু কিছু চেঞ্জ করা দরকার, আপনি কিন্তু ইজিলি ধরতে পারবেন যে এটা আমার কোথায় আছে, বা এটা আমার কিভাবে ইয়ে করতে হবে। আর অন্য কেউ যদি আপনার কোডটা পড়তে আসে, সেও কিন্তু এভাবে বুঝতে পারবে। ওকে, সেই ছিল কমেন্টস। এবং HTML5 এ এখন আমি তাহলে কিছু কথা বলি কালার নিয়ে। তো কালার নিয়ে কথা বলবো, আমাদের জিনিসটা যেহেতু একটু মানে বোরিং দেখাচ্ছে, তো কালারের মাধ্যমে এটাকে আমরা একটু সুন্দর করি, তাই না? সো আমরা জানি যে কিভাবে ইনলাইন CSS বা ইন্টারনাল CSS বা এক্সটার্নাল CSS ইউজ করতে হয়। ওকে, সো প্রথমে আমি আপনার একটা ইন্টারনাল CSS দেখাই। ইন্টারনাল CSS হচ্ছে স্টাইল ট্যাগের মধ্যে আপনাকে আপনি যেমন ধরেন যে বডি কি আমাদের একটা কিন্তু HTML এর এলিমেন্ট। সো আপনি নর্মালি যে কোনো HTML এলিমেন্টকে টার্গেট করে তাকে CSS এর স্টাইল দিতে পারেন, কিংবা আপনার যে ট্যাগগুলো আছে তাতে আপনি কোনো আইডি অথবা ক্লাস ইউজ করেও আপনি আপনার HTML এলিমেন্টকে স্টাইল করতে পারেন। তো আমরা প্রথমে বডিকে একটু স্টাইল দিয়ে নেই, এরকম যে তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা দাও তুমি
ডিডি এফ। হ্যাঁ, আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু আমি ব্রাউজারটা ছোট করে রাখছি, যার কারণে আমি এটাকে ইয়ে করতে চাচ্ছি না। যদি আমি এরকম করে দেই, দেখি টেক্সট অ্যালাইন যদি আমি সেন্টার করে দেই, তো সবগুলা কিন্তু এখন সেন্টারে চলে গেছে। আমাদের ব্রাউজার যতটুকুই আছে এখন দেখবেন আপনি সবকিছু কিন্তু এরকম সেন্টারে হয়ে আছে। তো আমরা কিন্তু কি করছি, এটাকে টার্গেট করছি বডিকে। সো এই কোনোই কিছুই হোক না কেন, এটা কিন্তু ফুল বডিতেই ইফেক্ট করবে। কিংবা যদি আমরা ধরেন যে টেক্সট অ্যালাইনটা সেন্টার থাকে এরকম আপাতত, সেইভাবে আপনি কোনো ডিরেক্ট এলিমেন্টকেও টার্গেট করতে পারবেন। যেমন ধরেন আমরা যদি এখন টার্গেট করি আমাদের H1কে ধরেন আমরা টার্গেট করতেছি, H1কে টার্গেট করে আমরা বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা বলে দিলাম একটু, যেহেতু এটা হোয়াইটের মধ্যে আছে, সো আমরা 333 দিয়ে দিই। হ্যাঁ, 333 দিয়ে আমরা এটার কালারটা হোয়াইট করে দিই। পড়ি জাস্ট অ্যান্টি হোয়াইট করি। ওকে, সো আপনি এইভাবে আপনার কিন্তু মানে ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারেন। তো আমরা এটা দেখলাম, আসলে আমরা কথা বলতেছিলাম কালার নিয়ে। তো কালার কিভাবে দিচ্ছি আমি কিন্তু নর্মালি হ্যাশ, তারপরে কিন্তু আমি 3টা যে কোনো হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করতেছি। তো আপনারা জানেন হেক্সাডেসিমাল ভ্যালু। ওকে, সো কালার নিয়ে কথা বলতেছি। ওকে, সো আমরা কালার নিয়ে যেহেতু কথা বলবো, HTML এর কালার আপনি 3 ভাবে দিতে পারেন। যেমন ধরেন আমি এটা ইউজ করছি কি, আমি এখানে একটা হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করছি। এখানে আমি কি করছি, আমি কালারের নেম ইউজ করছি। আমরা আর একটা আপনার দিতে পারেন, যেমন ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এইভাবে করতে পারি RGBA। আমরা এইভাবে দিয়ে এটাকে ইয়ে করতে পারি। কি হতে পারে, প্রথমে আমাদের রেড, সো আমি দিলাম রেড 100, গ্রিন দিলাম 200, ব্লু দিলাম 23, এবং এটার আলফা দিলাম 0.8। দেখেন কি কালার তৈরি হয়েছে। এই কালারে আমি সরি জানেন গ্রিনের মতো লাগতেছে, কারণ আমি গ্রিন ভ্যালুটা অনেক হাই দিছি। তো এখানে ভ্যালু আপনি দিতে পারবেন 0 থেকে 255। আমি যদি এটাকে 0 করে দিই, দেখেন এটা কি কালার দাঁড়াচ্ছে। তো আমি যদি এটাকে 10 করে দিই, তাহলে দেখবেন যে ব্লুর ভাগটা বেশি আছে, কারণ ব্লু 23, সো ব্লুর দিকেই যাবে। মাঝখানে 10, এটা রেডের দিকে নেবে। আপনি এখানেও 10 দিয়ে দেন, দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটাকে 100 করে দেন, তাহলে কিন্তু গ্রিনের মধ্যে চলে যাবে। সো আপনি এইভাবে কিন্তু কালার ক্রিয়েট করতে পারেন। এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, তাই না? এবং এটা 0.8, এটা হচ্ছে অপাসিটি। আর এখান থেকে আপনার 0 থেকে, মানে 0 মানে দেখাবেই না, এবং 0.1 দিবেন, হালকা একটু দেখাবে। 0.2 দিবেন, 3 দিবেন, 4 দিবেন, 5 না, অপাসিটি, এটাকে বলে অপাসিটি। যারা ফটোশপে কাজ করছেন তারা কিন্তু বুঝতে পারবেন। 0.98 রাখলাম আমি, কালারটা দেখতে সুন্দর। তো আপনি এইভাবে HTML5 কালার ক্রিয়েট করতে পারবেন, বা এটা আপনি CSS এও অ্যাপ্লাই করতে পারবেন। শুধু যে HTML5 তা না, আপনি এটা CSS এও অ্যাপ্লাই করতে পারবেন। বাট HTML5 যে এলিমেন্ট আছে তারা এই কালার সাপোর্ট করবে। এইভাবে আপনার হেক্সাডেসিমাল দিয়ে আপনি করতে পারেন, আপনি নাম দিয়েও করতে পারেন। HTML5 140টা ভ্যালিড কালার নেম সাপোর্ট করে, 140টা। এবং এখানে আপনি এটাও দিতে পারেন। ওকে, এই গেল কালার নিয়ে কথা। এরপরে আপনাকে অলরেডি দেখলেন যে আমরা কিভাবে এক্সটার্নাল সিএসএস ইউজ করে কালারগুলো চেঞ্জ করলাম। চলেন আমরা এবার অন্যগুলাকে ইন্টারনাল সিএসএস দিব, সরি ইনলাইন সিএসএস দিব। ইনলাইন সিএসএস দেওয়ার ওয়ে কি, আপনার এলিমেন্টে যান, স্টাইল লেখার পরে ডাবল কোটেশন মার্কের মধ্যে এইবার আপনি এখানে দেন, এটাকে কি করবেন আপনি, এটা টেক্সট অ্যালাইনটা আমরা একটু টেক্সট অ্যালাইন আমরা করে দেবো লেফট, সরি টেক্সট অ্যালাইন দেন লেফট। এটা কিন্তু টেক্সট অ্যালাইনটা লেফটে চলে গেছে, তাই না? এবং এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, সরি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই হ্যাশ, কি কালার দেবো এখানে, আমরা একটু ব্লু দেই, সরি হ্যাশ রেড গ্রিন ব্লু, এরকম কিছু একটা কালার। এটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে
ইনলাইন সিএসএস, মানে আপনি এখানেই করতে পারেন। যেমন এটাকে আমরা আবার স্টাইল দিতে পারি। যদি এটা দেখতে কিন্তু অনেক বোরিং দেখাচ্ছে, আপনি দেখেন এটা খুবই বিশ্রী দেখায় এবং এটা করা উচিত না। রিকমেন্ড হচ্ছে আপনি এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন। এখন এক্সটার্নাল সিএসএস আপনি কিভাবে ইউজ করবেন? ওকে, তো আমরা এক কাজ করি, আমরা এখানে একটা নতুন একটা ফাইল নেই এবং এটাকে আমরা সেভ করি এক্সটার্নাল ডট সিএসএস। তো সিএসএস এর ফাইলের এক্সটেনশন হবে ডট সিএসএস, এক্সটার্নাল ডট সিএসএস, এবং এর মধ্যে আমরা কিছুই রাখলাম না। এখন এটাকে সেভ করে রাখি। আমাদের সামারির মধ্যে আমি আপনাকে বলছিলাম যে লিঙ্ক ট্যাগটা ইউজ করে আপনাকে এই এক্সটার্নাল সিএসএস ফাইলটা কানেক্ট করতে হবে। তো কি করবেন, href, দেন আপনাকে দিতে হবে এক্সটার্নাল ডট সিএসএস, সরি এক্সটার্নাল ডট সিএসএস। এই ফাইলটা যার রিলেশন হবে স্টাইল শিট এবং এই ফাইলটার টাইপ হচ্ছে টেক্সট ভার্সেস সিএসএস। ওকে, নাও এটা আমাদের এই সামারি ফাইলের সাথে কানেক্টেড। তো আমরা দেখি কানেক্টেড কিনা। তো এটা আমাদের ছিল h4। ওকে, আমরা টার্গেট করি h4 কে এবং h4 কে টার্গেট করে বলি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিলাম হ্যাশ no red. Okay, put red. Red is like 9 then 0 0. দিয়ে দিলাম, এটাকে রেড বানালাম। তো আপনি কিন্তু দেখেন আমি এখানে কিন্তু এখন লিখতেছি এক্সটার্নাল ডট সিএসএস, আমি কিন্তু আলাদা একটা ফাইলে লিখতেছে, বাট আপনার কিন্তু ইফেক্ট কিন্তু আমার সামারি ডট এইচটিএমএল এই পড়তেছে। এবং আমি এখানে ধরেন আমাদের যে H5 এবং H6 আছে, আমি দুটাকে একসাথেই সিলেক্ট করবো, H5 and H6, এবং বলবো মার্জিন 0 এবং প্যাডিং 0। কি হবে, সরি মার্জিন 0 এবং প্যাডিং 0। তার মানে কি, এর মধ্যে কিন্তু কোনো আর ফাঁকা থাকলো না। তো আমি এখানে সামারিতে গিয়ে একটু এখানে ক্লিক করি, তাহলে আপনি দেখতে পারবেন যে দিস ইজ H5 হিডিং এবং H6 হিডিং এর মধ্যে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই, কারণ মার্জিন এবং প্যাডিং 0 করা আছে। আমরা কিন্তু কাজ করতেছি কোথায়, এক্সটার্নাল সিএসএস আমি রুলস লিখতেছি। যেমন আমাদের এখানে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফকে আমরা এখানে কি করতে পারি, আমাদের একটা পি যেহেতু না, আমরা যদি কোনো আইডি বা ক্লাস ইউজ করতেছি না, আচ্ছা আমরা একটা আইডি বা ক্লাস ইউজ করে আপনাকে দেখাই। তো আমি যাই সামারিতে এবং পি কে আমি একটা ক্লাস দিয়ে দিই, বা আমি একটা এইভাবে দেখাই আপনাকে যে আমাদের যে H2 প্যারাগ্রাফটা আছে সেটাকে আমরা একটা ডিপ ক্লাসের মধ্যে নিলাম, নিয়ে বললাম প্যারায় থাক প্যারা, এবং এই ডিপটাকে আমি এখানে ক্লোজ করব না, আমি ক্লোজ করব যেখানে আমাদের পি শেষ হয়েছে, তারপরে আমি এই ডিপটাকে ক্লোজ করলাম। তাহলে আমাদের এই ডিবের মধ্যে একটা ডিবের মধ্যে H2 এবং কি আছে, একটা পি আছে। আমাদের ক্লাসের নাম কি, প্যারা। আমরা এক্সটার্নাল ডট সিএসএস এ যাই, ডটের মাধ্যমে আপনি আপনার ক্লাস লিখতে হবে ডট প্যারা। প্যারাতে আমি দিলাম যে বর্ডার দিয়ে একটা, দেখেন কিভাবে স্টাইল করতে হয়, ওয়ান পিক্সেল সলিড লাইন। ওকে, ওয়ান পিক্সেল সলিড লাইন, সরি আমি এখানে দেখতে পাচ্ছেন না কারণ এটা আমার সিলেক্ট করা আছে, আমি এখানে সিলেক্ট করে রাখি। হ্যাঁ, তাহলে আপনি দেখতে পাবেন যে বর্ডার 1 পিক্সেল সলিড লাইন, সরি আমি এখানে কাজ করতেছি। এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, এবং এটার আমরা একটা বর্ডার আর রেডিয়াস দিয়ে দেই, সরি রেডিয়াস 8 পিক্সেল, আমরা একটু বড় করে দিই যেন দেখতে মানে 16 পিক্সেল। দেখছেন এখানে একটা রাউন্ড হয়ে গেছে, এখানে একটু রাউন্ড হয়ে গেছে। তো এখন মানে দেখতে অনেকটা একটু নাইস লাগতেছে, যদিও আমি লাইট কালার ইউজ করতেছি যেন আপনাদের দেখতে মানে চোখে লাগে। তবে আপনি আপনার ডিজাইনের যে কালারটা থাকবে সেই সব কালার ইউজ করবেন। বর্ডার রেডিয়াস দিলাম, এরপরে আমরা আর কি করতে পারি, এখন আমরা ডিরেক্ট প্যারা পি কে ডিরেক্ট করতে পারি, টার্গেট করতে পারি প্যারা পি। এর মধ্যে আমরা দিলাম যে চতুর্পাশে মার্জিন থাকবে 10 পিক্সেল। তো জিনিসগুলো এরকম হয়ে গেল। এবং এটার টেক্সট অ্যালাইনটা হবে জাস্টিফাই। তো জিনিসগুলো সব সুন্দরভাবে দেখাবে। তো আমি এখানে আপনি দেখেন যে যে এটা আমাদের কিন্তু এখন প্যারা,
এটা দেখতে কিন্তু অনেকটাই এখন সুন্দর লাগতেছে, তাই না? তো আপনার টেক্সট অ্যালাইনগুলো এখন সবগুলো কিন্তু আছে, এমন এমন না যে দেখতে বাজে লাগতেছে। এবং প্যারাগ্রাফ তো আমরা এইভাবে ডট প্যারার ভিতরে কি আছে, H2 আছে না, ওকে আমরা টার্গেট করতে পারি এবং কালারটা কি দিতে পারি, হোয়াইট। কালারটা আমরা হোয়াইট করে দিতে পারি। যদিও হোয়াইটটা খুব ইয়ে লাগতেছে, তো আমরা এটাকে 777 দিয়ে দিই। এটা গ্রে কালার, গ্রে কালারও ভালো লাগতেছে না, এর মধ্যে কি কালার ভালো লাগবে, সরি আমি রেড দিয়ে দিই। উফ, ব্ল্যাক ইজ এই কালারটা অনেক সুন্দর আছে, সরি। তো প্যারার H2 কে আমরা কি করতে পারি, ফন্ট সাইজ দিয়ে দিই, একটা ফন্ট সাইজ দিয়ে দিই 24 পিক্সেল। হ্যাঁ, এন্ড টেক্সট ট্রান্সফর্মটা আপার কেস। সো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ, এবং আমরা কিন্তু একটা আইডি ইউজ করে আমাদের এই H2 বা প্যারা, আমরা এখানে যা লিখছিলাম দেখতে খুব বাজে লাগলেও এখন কিন্তু অতটা বাজে লাগতেছে না, এখন কিন্তু মনে হচ্ছে যে না এটা একটা ওয়েবসাইট বা এইরকম কিছু মনে হচ্ছে, তাই না? এই হচ্ছে ছিল আমাদের সিএসএস। তো আমরা কিছু লিঙ্ক তৈরি করতে পারি, যে এটা একটা লিঙ্ক হবে আমাদের, যেমন এখানে লিঙ্ক হতে পারে, মেনু হতে পারে, যে আমরা হোম বাটন যেটাকে বলে, আমরা এটা লিস্ট ক্রিয়েট করে বা লিঙ্ক করে করতে পারি এর জন্য, বা আমরা ইমেজ কিভাবে আপলোড করতে হয়, আরো কিছু বিষয় থাকে। তো ওকে, এই গেল আমাদের মোটামুটি কিছু জিনিস। তো আমরা এখন আসি কিভাবে আপনি লিঙ্ক ইউজ করবেন, কিভাবে লিস্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো আমরা এই H1 এর পরে, মানে আমাদের ইমেজের পরে আমরা এখানে একটা ডিভ নিই। হ্যাঁ, ডিভের আইডি দিই, তখন তো আমরা ক্লাস ইউজ করছি, তো আইডিকে আমরা বললাম মেনু, এবং মেনুর মধ্যে আমরা এইভাবে ডিভ রাখলাম, এবং এই ডিভের মধ্যে আমরা কিছু জিনিস নেব, যেটাকে বলে কিভাবে আপনি লিস্ট ক্রিয়েট করবেন। এই তো আমরা প্রথমে লিস্ট ক্রিয়েট করা দেখি, এরপরে দেখি আমরা কিভাবে লিঙ্ক ক্রিয়েট করবো। তো আমরা প্রথমে লিস্ট ক্রিয়েট করি এইভাবে, আমরা একটা আনঅর্ডার লিস্ট নিই, যেটাকে কিভাবে নেবেন, ইউএল। আমরা আনঅর্ডার লিস্ট নিচ্ছি। আপনি প্রত্যেকটা HTML এলিমেন্টের ফুল মিনিং যখন জানবেন, তখন কিন্তু আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে আপনি কি নিয়ে কাজ করবেন। আর আনঅর্ডার লিস্টের মধ্যে আমার দরকার লিস্ট আইটেম, তো LI, লিস্ট আইটেম। হ্যাঁ, তো লিস্ট আইটেমে আমি প্রথমে দিলাম, আমরা যেহেতু অন্য কোনো পেজ নাই, তো আমরা দিলাম গুগল। আমরা তিনটাই নেব, তিনটা লিস্ট ক্রিয়েট করি, গুগল, ইউটিউব, আর আমি আলিফ। ওকে, সো এই আমাদের তিনটা লিস্ট হয়ে গেল। এখানে কিন্তু আপনি লিস্টগুলো দেখতে পাচ্ছেন। আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার এক্সটার্নাল ডট সিএসএস এ এই আইডি মেনু, যে আইডিটা ছিল আমরা যেটা হ্যাশ দিয়ে ধরতে হয়, সেই মেনুর আমি এখন করব কি, মেনু ইউএল এন্ড LI। মেনুর মধ্যে আমার কি আছে, আনঅর্ডার লিস্ট, তার মধ্যে আছে কি, লিস্ট আইটেম। এটার আমি পরে দেব লিস্ট স্টাইল টাইপ নান। যে বুলেট সাইনটা আপনি এখানে দেখতেছিলেন, এখানে যে ডট সাইনটা ছিল সেটা কিন্তু আর নেই। এরপর আমরা ডিসপ্লে করে দেব একে ইনলাইন, জাস্ট ডিসপ্লে ইনলাইন ব্লক। এবং এটা আমি এখন দেখতে খুব খারাপ লাগতেছে না, তারপর আমি এটা রাখলাম। ওকে, তো আমার কিন্তু এখন এখানে একটা লিস্ট ছিল, সেটাকে কিন্তু আমি, আমার যে এখানে যে লিস্ট ছিল তিনটা, সেটা আমি এখন এভাবে নিয়েছি। তখন কিন্তু এগুলো কোনো লিঙ্ক না। তো আপনি দেখবেন কিভাবে লিস্ট ক্রিয়েট করতে হয়। তো লিস্টের এটা ছিল আপনার আনঅর্ডার লিস্ট। তো আমি যদি কিছু লিস্ট করতে চাই, অন্য লিস্ট, যেমন ধরেন আমাদের এখন H3 বা H4 এর তো আমি আপনাদেরকে দেখিয়েছি। আসলে আমরা H5 আর H6 কে এখান থেকে মুছে দিয়ে আমরা এখানে একটা অন্য কিছু লিখি, যেমন মাই টু ডু লিস্ট। ওকে, সো আমি এখানে আর একটা এরকম ডিপ ক্লাস প্যারাই নেই, ডিপ ক্লাস না, অন্য কিছু নেব, ডিপ ক্লাস নেওয়ার দরকার না। আমি এখানে একটা জাস্ট লিখি H2 দিই, যে মাই টু ডু লিস্ট। তো মাই টু ডু লিস্টের মধ্যে আমরা কি রাখতে পারি, আমরা এখানে একটা লিস্ট করতে হবে না, আমার তো যেহেতু এটা একটা লিস্ট, তো আমি এখানে করতে পারি অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে কি, যে আমার নাম্বারিং হয়ে আসবে, যে অর্ডার লিস্ট। দেখেন আমি অর্ডার লিস্ট দিলাম, এবং অর্ডার লিস্টের মধ্যে আমার কি থাকবে, লিস্ট আইটেমই থাকবে, তাই তো। তো লিস্ট আইটেমে দিলাম গো জিম ফার্স্ট, এরপরে আমরা আরো দিয়ে দিলাম, যেমন গো জিম কন্ট্যাক্ট মিস্টার লিম, এন্ড আমরা আর একটা দিয়ে দিলাম
to the অ্যাসাইনমেন্ট। তো আপনি এখন আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কিন্তু যে মাই টু ডু লিস্টটা আছে, এইচ টুর যে মাই টু ডু লিস্টটা আছে, হ্যাঁ, কারণ আমাদের এইচ টু টার্গেট করে কিন্তু এখানে ডিজাইন করা আছে, যার কারণে কিন্তু এটা এই কালারটা পেয়ে গেছে অলরেডি, তাই না? তো মাই টু ডু লিস্টের মধ্যে কি আছে? গো জিম, কন্ট্যাক্ট মিস্টার লিম অ্যান্ড ডু দ্য অ্যাসাইনমেন্ট। আমাদের কিন্তু তিনটা কি হয়েছে? এ 1 2 3। হ্যাঁ, তো এটা আপনার কিন্তু বাই ডিফল্ট নাম্বারিং হবে 1 2 3, বা আপনি যদি এখানে ওয়েল এর টাইপ কিন্তু আপনি দিতে পারেন। টাইপ চাচ্ছি আমি টাইপটা আমি চাচ্ছি এ, তাহলে কি হবে? ABC। তো আমরা ডিফল্ট, বা আপনি এখানে কিন্তু রোমান সংখ্যা ইউজ করতে পারেন। আই যদি ইউজ করেন দেখবেন 1 2 3 রোমান সংখ্যা হয়েছে। বড় হাতের আই দিলে দেখবেন বড় হাতের রোমান সংখ্যা দেখাচ্ছে, মানে সরি, বড় হাতের রোমান সংখ্যা না, রোমান সংখ্যাটা ক্যাপিটালের ওটা দেখাচ্ছে। তো আমরা এখানে দিয়ে রাখলাম ছোট হাতের এ, তাহলে দেখাবে ABC। এটা হচ্ছে আমার টু ডু লিস্ট ধরেন। হ্যাঁ, যে আমি জিমে যাব সন্ধ্যার পরে, এবং এটা এই সেই আমি যাবি। এটা আমি টু ডু লিস্ট বানালাম, এটা একটা লিস্ট। হ্যাঁ, আপনি আরো এক ধরনের লিস্ট তৈরি করতে পারেন। তো আমরা এখানে আর একটা কি নেই, H4 H3, আমরা আর একটা H2 নিই, নো প্রবলেম। H2 নিয়ে বলতে পারি আস্ক পিপল, সো হোয়াট উই, আমি কি আস্ক করবো, আমি কি জিজ্ঞেস করবো? আমি এখানে একটা নিতে পারি, এটাকে বলে DL, ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্ট আমার তাহলে কি থাকবে? একটা ডিসক্রিপশন ট্যাগ কি থাকবে? ধরেন কফি। কফির ক্ষেত্রে কি হবে? কফি কি মানে আমি কফিতে কি, যখন আমি কফি শপে যাব, হ্যাঁ, আমি যখন কফি শপে যাব তখন আমাকে কি আস্ক করতে হবে? আমি এইভাবে বললাম, ডিডি আমার ডিসক্রিপশন দিয়ে দিলাম যে আস্ক ব্ল্যাক কফি। ডিডি আমরা দিয়ে দিলাম, আর একটা ডিডি নিলাম যে ডোন্ট ইউজ সুগার। হ্যাঁ, তখন আপনি কিন্তু এখানে একটা দেখতে পাচ্ছেন যে যে আমি ডিএল নিলাম, এই ডিএল এর কিন্তু এটা পুরোটা কফি শপের মধ্যে আমাকে আবার দেখাচ্ছে যে তুমি আস্ক ব্ল্যাক কফি এন্ড ডোন্ট সুগার, এগুলা কিন্তু আপনাকে দেখাচ্ছে। যে ডিডি, আপনি ডিএল আমরা নর্মালি কেউ ইউজ করি না, জাস্ট আমি আপনাদেরকে দেখালাম। তো আমি এটা ডিলিট করে দিলাম, আমার কাছে মোটেও ভালো লাগতেছে না। সো এই হলো আমাদের লিস্ট। তো আমরা এখন যেহেতু এখানে একটা কি ক্রিয়েট করতেছিলাম মেনুর মতো, তো আমাদের এটাও একটা লিস্ট। তো এই লিস্ট থেকে কিভাবে আপনি মেনু বানাবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম। এখন এটাকে আমরা লিঙ্ক ক্রিয়েট করব কিভাবে, একটা কিছুকে আমরা লিঙ্ক ক্রিয়েট করব কিভাবে? এই গুগল, এটাকে আমি ক্লিক করলে আমার গুগলে যাব আমি। সো লিঙ্ক ক্রিয়েট করার ওয়ে হচ্ছে, এটাকে আমি একটা আলাদাভাবে নেই। এ এ মানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগে হচ্ছে যে আপনার লিঙ্ক। তো আমরা যদি এই এর যে শুরু করছি এবং শেষ করছি এটার মধ্যে যদি গুগলকে রাখি, তাহলে এটা কিন্তু একটা লিঙ্ক, এটা কিন্তু একটা লিঙ্ক। হ্যাঁ, তো এই লিঙ্কটা কি হবে? যেমন এইচ রেপ হচ্ছে হাইপার রেফারেন্স, মানে এই লিঙ্কটা ক্লিক করলে রেফারেন্সটা কোথায়? যেমন আমি দিয়ে দিতে পারি http://www.googlemama.com। তো যদি এটা খুবই বোরিং দেখাচ্ছে, এখানে খুব বাজে দেখাচ্ছে, কারণ এটা আমি ছোট করতেছি, বড় করতে পারতেছি না। বাট আপনি কিন্তু দেখেছেন A&H-REF, যেটা দিয়ে আমি এখানে দিয়েছি যে google.com। তো দেখেন এখানে কিন্তু আপনি যখনই আপনার ব্রাউজার, আমার মাউসটা এখানে নিচ্ছি, তখন কিন্তু এটা হ্যান্ড সাইন হয়ে যাচ্ছে। নর্মালি এখানে যাচ্ছি তখন কিন্তু এরকম হয়ে আছে, বা এখানে গেলে আমার মাউসটা অন্যরকম আছে। বাট আমি যখন লিঙ্কের উপরে যাচ্ছি তখন কিন্তু আমার কার্সরটা এরকম হয়ে যাচ্ছে। নর্মালি আপনি কিভাবে বুঝবেন যে আপনার এর মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা? যদি আপনি এভাবে আপনার মাউস হবার করেন, দেখবেন এখানে আপনার হাতের চিহ্নটা, মানে আপনার মাউসের চিহ্নটা হাতের মতো হয়ে গেছে। সো এইরকমই ভাবে আপনি লিঙ্ক ক্রিয়েট করবেন। তো আমরা লিঙ্কের যেটা আর একটা থাকে, যেটা হচ্ছে টার্গেট অ্যাট্রিবিউট, তার মধ্যে আমি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ইউজ করলে এটা আমার অন্য পেজে ওপেন হবে। ক্লিক করেন, দেখেন অন্য একটা ট্যাবে google.com ওপেন হয়েছে, আমাদের লিঙ্ক কাজ করতেছে, ইজেন্ট ইট? তো এইভাবেই লিঙ্ক ক্রিয়েট করতে হয়। বাকি লিঙ্কগুলো আমি ক্রিয়েট করবো, তার আগে এক্সটার্নাল থেকে একটু কাজ করে আসি, যেটার মানে
এর ডিজাইন একটু করে আসি। মেনু ULLIA, টেক্সট ডেকোরেশন নান, অ্যান্ড ফন্ট সাইজ। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কি চেঞ্জ হচ্ছে। আমি এখানে দেওয়ার সাথে সাথে ফন্ট সাইজ 20 পিক্সেল, এবং কালারটা হবে ব্ল্যাক, কালারটা ব্ল্যাক। ওকে, আমি আরো কিছু স্টাইল করতেছি, এগুলো যদি আপনার যদি না জানা থাকে আপনি আস্তে আস্তে জেনে যাবেন। যখন CSS হবে, কালার হবে, আপনি যখন এরপরে হবার করবেন দেখবেন এটা কালার হোয়াইট হয়ে গেছে। এটা জাস্ট CSS এর স্টাইল, আপনারা আস্তে আস্তে জানবেন। তো আমরা বাকিগুলোকে লিঙ্ক ক্রিয়েট করি। তো HL এর মধ্যে আমরা এটাকে দিলাম href, এবং এটাকে শেষ করলাম। আমি এটাকে বললাম যে তোমার hrefটা হবে কি http://www.youtube.com। নর্মালি কিন্তু আপনি আপনার আলাদা কোনো পেজও দিতে পারবেন, আপনার সাইডের মধ্যে যে পেজ আছে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন। বাট আমি এখানে দেখাচ্ছি যে আমরা এটাকে কোনো সাইডের পেজে নিব না, যার কারণে আমি আর একটা সাইডের এইটাকে পরেরটাকে সাইডের পেজে দিচ্ছি। ওকে, এবং ইউটিউবকে তাহলে আমাদের এর মধ্যে নিয়ে রাখেন। ওকে, তো আমি আলিফটাকে আমি একটা hrefটা কার মধ্যে যাবে, ধরেন আমাদের table.html যে ফাইলটা আছে সেটা। তো আপনার মেনুতে এরকম হতে পারে না, হোম বা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তো আপনি সেটা এরকম করতে পারেন যে যে কোনো পেজকে আপনি এখানে টার্গেট করতে পারেন href। তো href যেহেতু আমি টার্গেট দেইনি, কোনো টার্গেট না থাকাতে কিন্তু ডিফল্ট কিন্তু এই পেজের মধ্যেই ওপেন হবে। যেমন ধরেন আমি আলিফে ক্লিক করলে কি হবে, এখন আমি যদি এখানে আমি আলিফে ক্লিক করি দেখবেন যে আমাদের যে table.html আমরা টেবিল ক্রিয়েট করছিলাম সেখানে চলে গেছে। আবার ব্যাক করে আমাদের summary.html, আমাদের এই summary.html এ আমরা ব্যাক করলাম, এবং এখানে কিন্তু আমাদের একটা মেনু বারের মতো আছে। এটা আমরা ক্রিয়েট করা শিখলাম, কিভাবে লিঙ্ক ক্রিয়েট করে এবং কিভাবে লিস্ট ক্রিয়েট করে। এবার আমরা জানি কিভাবে ইমেজ নিতে হয়। তো আমরা এখন আর একটা কাজ করব, সেটা হচ্ছে কি করা যায়, আমরা টেবিল ক্রিয়েট করি একটা ইউজারের ইনফরমেশন দিয়ে। তো আমরা এখানে একটা টেবিল নেই, টেবিল, এবং আমরা এর মধ্যে একটা টেবিল কিভাবে কাজ করতে আপনি জানেন। টেবিল ট্যাগের মাধ্যমে আপনাকে টেবিল নিতে হবে। এবং এই টেবিলের যে টিআর মানে হচ্ছে টেবিল রো। আপনি কিন্তু আপনাকে বলছি, আপনি যখন ফুল মিনিং গুলো জানবেন তখন আপনার জন্য অনেক ইজি হবে। টেবিল হচ্ছে TR, টেবিল রো। টেবিল রো, আমাদের টেবিল রো মানে আমাদের যে এখানে একটা টেবিল থাকলো, মনে করেন এটা একটা রো, এর মধ্যে তো আমার এখন ডাটা রাখতে হবে, তাই না, বা টেবিল ডাটা। যেমন ধরেন এটা একটা কিন্তু রো, এটা একটা সারি, এর মধ্যে কি আছে, এটা একটা কলামের মতো, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলামের মতো কিন্তু আছে। আমরা এখানে একটা TD, টেবিল ডাটা, টেবিল ডাটা আমরা নিলাম ধরেন আমির। এরপর আমরা আরো চারটা নেই। আমির, দেন amir@gmail.com, sorry, and the age is 29, and the profession, or maybe we can say skills, the skill is Java. Okay, তো আমরা দেখেন আমাদের এখানে যদি আমরা টেবিলটা দেখতে চাই, এখানে কিন্তু দেখাচ্ছে আমির gmail.com 29 and Java, মোটেও কিন্তু দেখতে সুন্দর লাগছে না। সো টিআর এর আর একটা ইয়ে আছে যে আমরা টিআর নিলাম, এবং টিআর এর মধ্যে আমরা একটা TH নেব, মানে যেটাকে বলে টেবিল হেডার। আমরা এখানে দিলাম যে নেম, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা কি। এবং টিআর নেম, এরপরে আমি দিলাম ইমেল, সরি, এরপর এজ, এরপরে আমি দিলাম স্কিল। ওকে, তো আপনি কিন্তু এখন এখানে টেবিলটা একটু হলে বুঝতে পারতেছেন যে কার মধ্যে কি যাচ্ছে, বাট মোটেই সুন্দর লাগতেছে না। তো আমি একটু ডিজাইন করে নিয়ে আসি CSS থেকে, টেবিল উইথ, টেবিলের একটা উইথ দিয়ে দেয়, সরি উইথ দিয়ে দিলাম 400 পিক্সেল, এবং টেক্সটটা লাইনটা করে দিলাম সেন্টার, এবং টেবিলের একটা বর্ডার দিয়ে দিই 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই টেবিলের।
ব্যাকগ্রাউন্ড কালার এবং এটা দিয়ে দিই। তো আমাদের এখন কিন্তু আপনি টেবিল দেখতে পাচ্ছেন। আমি মার্জিন টপ দিয়ে দিই 20 পিক্সেল, তো ওই প্যারাগ্রাফ থেকে একটু নিচে দেখাবে এটাকে। হ্যাঁ, এরপরে আমরা আর একটা করতে পারি কি, আমাদের TR, TH এবং TD কে টার্গেট করে আমরা করতে পারি যে প্রত্যেকটাকে একটু আলাদা করে দিই। 1 পিক্সেল সলিড EDR, তাহলে আপনি দেখতে সুবিধা হবে। এরপরে আমরা দিলাম হচ্ছে টেক্সট লাইনটা সেন্টার, আর এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, প্রত্যেকটা প্যাডিং দিয়ে দিই 5 পিক্সেল। বর্ডার কোলাপস করে দিই, এটার বর্ডার কোলাপস। যদি আমি সিএসএস কে, আপনার সিএসএস নিয়ে আমি কথা বলতেছি না যে এটা কি এটা কি, তো আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এখন আপনার টেবিলটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, টেবিলের মধ্যেকার যদিও কালো আসে না প্রবলেম, তো আপনার কিন্তু এখন আপনি টেবিল দেখতে পাচ্ছেন যে আপনার টেবিলটা কেমন দেখাচ্ছে। আমি কিন্তু একটা টেবিল ক্রিয়েট করছি এবং সেটা এখানে দেখেন, এই হলো নেম, ইমেল, এজ অ্যান্ড স্কিল। তো প্রত্যেকটা কিন্তু এখন এইভাবে দেখাচ্ছে, দেখতে সুন্দর লাগছে। আমি কিন্তু বর্ডার দিছি বা বর্ডার ক্লাবস, এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। আমি টেবিলে আরো কিছু ডাটা রাখলে তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো আমি পুরো টিআরকে কপি করলাম, করে 4-5টা বানায় দিলাম, তাহলে এটা কি হবে, এখন একটা টেবিলের মতো মনে হবে। তো আমরা এটার একটা উপরে H2 দিয়ে দিই, তাহলে আমাদের যদি H2 কে আমরা সিলেক্ট করে ইয়ে করছি, H2 ইজ ইউজার ইনফরমেশন। আপনার সাইটের ইউজারের ইনফরমেশন আপনি এখানে রাখতে পারবেন। বা কিভাবে ডাইনামিক করতে হয় তাহলে ওটা আমার পিএইচপি ক্রুড ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এই গেল আমাদের টেবিল ক্রিয়েশন, কিভাবে টিআর-টিডি নিয়ে টেবিল ক্রিয়েট করবেন আপনি এবং সেটাকে কিভাবে স্টাইল করবেন তা দেখেছি। কারণ আপনার অল কোড, আপনার এখানে যে কোডগুলো আমি ইউজ করতেছি এই প্রত্যেকটা কোড আপনার www.amialib.com এ পাবেন, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, এরপরে আপনি আইফ্রেম নিয়ে কাজ করতে পারেন। আইফ্রেমের মধ্যে কি করতে পারেন, বা ভিডিও অডিওস নিয়ে কিভাবে বা ফর্ম করতে পারেন, আর টুকিটাকি কিছু বিষয় আছে। তো আমরা যাই আস্তে আস্তে। আইফ্রেমে আমি লেখার সাথে সাথে দেখলেন এখানে কিন্তু একটা বক্স চলে আসছে বাই ডিফল্ট। তো আমরা আইফ্রেমের সোর্স এইভাবে দিতে পারি। সোর্সটা কি হতে পারে, একটা ইমেজ, আমাদের যে লোগোটা আছে ওটাই আমরা এর মধ্যে দেখাই। যদিও সাইজটা অনেক বড়, তাহলে আমরা অন্য কিছু দেখাই, যেমন আমাদের টেবিল ডট এইচটিএমএলটা আমরা এখানে এর মধ্যে দেখাই। আমাদের আইফ্রেমের মধ্যে, সরি ইমেজেসের মধ্যে না, আমাদের আইফ্রেমের মধ্যে টেবিল ডট এইচটিএমএলটা আমরা শো করতেছি। ওকে, আমরা এটার হাইট উইথ কিন্তু সেট করে দিতে পারি। বাই ডিফল্ট না রেখে আমরা উইথটা দিয়ে দিলাম 400 পিক্সেল। ওকে, আর এটার হাইটও দিয়ে দিই একটা হাইট 300 পিক্সেল। ওকে, কুল। সো আমরা এখানে এইভাবে আইফ্রেম ইউজ করে এর মধ্যে যে কোনো কিছু দেখাতে পারি, যে কোনো ওয়েবসাইটও দেখাতে পারি। আমরা যদি এর মধ্যে এখন ধরেন যে কোনো লিঙ্ক দিয়ে দিই বা ইউটিউবের কোনো ভিডিও দিয়ে দিই, এর মধ্যে কিন্তু ভিডিও শো করবে। তো আমি একটা ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে আসি। সো আমাদের HTML5 আমরা এখানে আমাদের টেবিল ডট এইচটিএমএল কে শো করছি। আমরা কিন্তু এখানে যে কোনো কিছু শো করাতে পারি, আমাদের ভিডিও বা আমাদের যে কোনো কিছু আমরা এখানে আপনার পেজ, ওয়েব পেজ বা অন্য কোনো ওয়েবসাইটও আপনি এখানে শো করাতে পারেন। তো নর্মালি যদি আমরা কোনো একটা ইউটিউবের ভিডিও দিতে চাই, তো আমি একটা ভিডিও লিঙ্ক কপি করে নিয়ে আসছি। দেখবেন এখানে কিন্তু আমার সেই ভিডিওটা এখানে দেখাচ্ছে, যে ইমেজেসের উপরে যে আমার ভিডিও করাটা ছিল সেই ভিডিওটা। বাট এখানে আপনি কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আপনি এই ইউটিউবের ভিডিওটা কপি করতে যাবেন, সো আপনি থেকে কপি করবেন বা লিঙ্কটা আপনাকে কিভাবে নেবেন। আপনি দেখেন নর্মালি যদি আপনি এখান থেকে ব্রাউজার থেকে নিতে চান, হুম যদি ব্রাউজার থেকে নিতে চান, তখন কিন্তু আপনি এই লিঙ্কটা কিন্তু কাজ করবে না। তো আপনাকে কি করতে হবে, এরকম শেয়ারে যাওয়ার পরে এমবেডের মধ্যে যে আইফ্রেমের এখানে দেখেন লিঙ্কটা আছে, এখানে আপনার যে এই যে ভিডিওর যে এটা হচ্ছে আপনার ভিডিওর আইডি। সো নর্মালি আপনি যখন ওয়াচ করতেছেন তখন এটা ওয়াচ কোশ্চেন মার্ক ভি ইজ ইকুয়ালস টু আপনার ভিডিও আইডি। আপনাকে কি করতে হবে, আপনি নর্মালি এই আইডি নিয়ে এখানে দেখেন এমবেড, এখানে কিন্তু কথাটা অন্যরকম ভাবে আছে। তো আমিও যে লিঙ্কটা দিছি, ধরেন আমি যদি ওইটাকে কপি করি, তাহলে আমাকে ওই ওয়াচ তারপরে কোশ্চেন ভি ইকুয়ালস টু কেটে দিয়ে আমাকে এমবেড স্ল্যাশ এটা ইউজ করলে তখন কিন্তু আপনাকে আইফ্রেম এর মধ্যে দেখাবে। অনেকেই করে ডিরেক্ট কপি করে নিয়ে এসে দিয়ে বলে ভাই আমার এটা তো কাজ করতেছে। সো ওয়াচ ইট আউট প্রপারলি, আপনি কিভাবে এটাকে কপি করতেছেন, এবং এটার ওয়াচ না, এটা হবে এমবেড, কারণ আপনি এমবেডিং করতেছেন, আপনার ভিডিওটা এখানে এমবেড করতেছেন। বা যদি কোনো ইমেজ ইয়ে করেন, এটা ছিল আইফ্রেম। সো আমাদের ভিডিওটা কিন্তু আইফ্রেমের মধ্যে এখন দেখাচ্ছে, তাই না?
তো আমার মাথায় একটা খুরাফতি আইডিয়া আসছে। খুরাফতি আইডিয়া মানে আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিই এবং এর মাঝখানে একটা বিয়ার ট্যাগ দিই। তো এখানে একটা জায়গা ক্রিয়েট হলো এবং এইখানে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করব। হ্যাঁ, টার্গেট অ্যাট্রিবিউটটাও দিয়ে দিই, আমাদের লাগবে। তো আমরা এখানে লিঙ্ক ক্রিয়েট করব এইভাবে যে শো মাই ভিডিও। হ্যাঁ, শো মাই ভিডিও যদি এটা লেখা থাকে তাহলে কি হবে, নর্মালি আমি এখানে দিয়ে দিলাম আমাদের যে লিঙ্কটা আছে, আমি লিঙ্কটাকে কাট করে নিলাম, নিয়ে আমি আমার এইচ রেপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমার যে সোর্স আছে আইফ্রেমের, এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কোনো একটা কিছু, ধরেন টেবিল ডট এইচটিএমএল আমি এর ভিতরে রাখলাম। টেবিল ডট এইচটিএমএল রাখার পরে আমি এখানে একটা নেম দিব এবং এই নেম দিব ধরেন টার্গেট বা টিআর, জাস্ট আমি যে কোনো নাম আপনার যা ইচ্ছা, টার্গেট দিয়ে টিআর, এই যে নেমটা টিআর এটাকে আমি এখন টার্গেট করব টিআর। এই টিআরকে আমি এখন টার্গেট করব। ওকে, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যদি আপনি নেমটা যদি আপনি আপনার এই উইথ বা হাইট প্রপার্টির পরে দেন তাহলে কিন্তু এটা কাজ করবে না। উইথ বা হাইট এটা একটা অ্যাট্রিবিউট হচ্ছে আপনার, এটা এক্সট্রা অ্যাট্রিবিউট, সেটা আপনাকে নেমের পরে দিতে হবে, বা আপনার সোর্সের পরে নেম, তারপরে আপনি আপনার যে কোনো অন্য অ্যাট্রিবিউট বা স্টাইল যাই কিছু দেন, আপনার সোর্সের পরেই নেমটা ইউজ করতে হবে। তাহলে যে টার্গেট ক্লিয়ারটা আছে এটা দেখেন কিভাবে কাজ করে। শো মাই ভিডিও, তো আমার এখানে আমার যে আইফ্রেমটা ছিল তার মধ্যে কিন্তু আসলে আপনি এখানে এখন প্লে করতে পারবেন বা আপনার যা ইচ্ছা আপনি কিন্তু এখন তাই করতে পারবেন। তো এটা একটা কুল ট্রিক্স যে আইফ্রেমকে টার্গেট করে কিভাবে আপনি একটা ইন্টারাক্টিভ কিছু বানাতে পারবেন, যে ক্লিক হিয়ার অ্যান্ড সামথিং শোয়িং ইন দ্য আদার প্লেস, লেটস সে ক্লিক মাই ফটো, শো মাই ফটো। তো আপনি এখানে একটা আইফ্রেম রে টার্গেট করে রাখলেন, সে আপনাকে দেখাবে। আপনি কিন্তু এই একটা আইফ্রেমকে অনেক জায়গা থেকে টার্গেট করতে পারবেন। এবং ধরেন আমরা এখানে আর একটা যদি নেই, আমরা যদি এখানে আর একটা লিঙ্ক নিই, নিয়ে বলি যে এ এইচ রেপ সরি টেবিল ডট এইচটিএমএল। ও এটাই এত বারবার আসতেছে। আচ্ছা, টার্গেট কিন্তু আমাদের কি ওই টিআরই, তাই না? তো টার্গেট যেহেতু টিআর, শো মাই টেবিল, একটাই আইফ্রেম, বাট আপনি কিন্তু এখন অনেক কিছুই করতে পারবেন এর মধ্যে। যেমন ধরেন আমি এখানে আর একটা বিয়ার নিলাম, তো এটা একটু জায়গা হলো। তো আমি এটাকে একটু এইরকম করি। এখন কি দেখাচ্ছে আপনার ভিডিও, তো শো মাই টেবিল, টেবিল ডট এইচটিএমএল, শো মাই ভিডিও, শো মাই ভিডিও, শো মাই টেবিল, শো মাই ভিডিও। স্কুল রাইট? সো আপনি এরকম লিঙ্ক ক্রিয়েট করে একটা কয়েক আইফ্রেম নিয়ে তাতে আপনি কিছু কিন্তু ইন্টারঅ্যাক্টিভ জিনিসও ইউজ করতে পারেন। এটা একটা কুল ট্রিক্স। হ্যাঁ, আর এইরকমভাবে ভিডিও বা নর্মালি যদি আপনি ইয়ে করতে চান তাহলে আপনি ভিডিও বা অডিও ট্যাগ ইউজ করতে পারেন। ভিডিও এবং অডিও ট্যাগ ইউজ করে আপনি নর্মালি ভিডিও দিতে পারেন। সো ভিডিও এরকম, তো আমরা দেখবো এখানে আইফ্রেমের পরে ভিডিও নামে একটা বক্স চলে আসছে এবং এখানে যখন আপনি কন্ট্রোলস ইউজ করবেন, কন্ট্রোলস দেখবেন আপনার এই যে পেউজ বাটন বা টাইম লাইনটা চলে আসছে। তারপরে আপনাকে এভাবে সোর্স দিতে হবে যে, দেখেন আমি এখানে কন্ট্রোলস দেওয়ার পরে কি হলো, এখানে ডিরেক্ট এখানে একটা মানে বাটন চলে আসলো। এরপরে আপনি এখানে কি দিবেন, আপনাকে লিখতে হবে সোর্স এসআরসি ইজ ইকুয়ালস টু ভিডিওস, আপনার যে ভিডিওর যে লোকেশনটা আছে বা পাথটা আপনি দিয়ে দিবেন। তো আমার একটা ভিডিও ফোল্ডারের মধ্যে bars.mp4 আছে এবং এটাকে আমি টাইপ দিয়ে দিলাম video/mp4। ওকে, ইউ গট দ্যাট ভিডিও রাইট? আমরা এটাকে একটু স্ক্রল করে নিচে নিয়ে আসি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের ভিডিওটা অলরেডি দেখাচ্ছে। আপনি এখানে যে ক্লিক বাটন, এটা আপনার সাউন্ড, এটাকে প্লে করে, সো এটা কিন্তু প্লেও হচ্ছে। এরকমভাবে ঠিক অডিও আপনি আপনার ওয়েবসাইটে ক্রিয়েট করতে পারবেন, সরি ইমবেড করতে পারবেন অডিওর মধ্যে। এরকমভাবে আপনি দিতে পারেন সোর্স সেম এসআরসি। এবার আপনি অডিওস, এই ফোল্ডারের মধ্যে আমার নৌকা.mp3 আছে, টাইপটা দিয়ে দেন audio/mp3। বাস, এই অডিওতে আপনি একটা কন্ট্রোল দিয়ে দেন, কন্ট্রোলস। কি হবে, আপনি এখানে নিচে আসেন, দেখেন এখানে একটা অডিও আছে। তো আমি এখানে দুটো বিয়ার ট্যাগ দিয়ে দিই, এটা ব্রেক রো, তাহলে আপনি কিন্তু নিচে দেখতে পাবেন যে আপনার এটা অডিও। এটাকে যদি আপনি না বুঝতে পারেন আমি এইভাবে দিতে পারি অডিও। তো আপনি এটাকে স্ক্রল করেন, হ্যাঁ এই যে অডিও এবং অডিওর নিচে এটা, আপনি এটা প্লে করতে পারবেন। এটা আপনি প্লে করতে পারবেন। আমি জানি না আপনি সাউন্ড পাচ্ছেন কিনা, মনে হয় না কোনো সাউন্ড পাচ্ছেন কারণ আমি হেডফোন ইউজ করতেছি, সরি। হ্যাঁ, এখানে আপনার
সাউন্ড ব্রেকার এটা এবং ডাউনলোড করার জন্য অপশন। তো আপনারা এইভাবে ভিডিও এবং অডিও ক্রিয়েট করতে পারবেন আপনার সাইটের মধ্যে। আর আমার লাস্ট ভিডিওতে আমি ফর্ম নিয়ে কথা বলেছি, তো কীভাবে আপনি ফর্ম নিয়ে ডিজাইন করবেন বা কীভাবে ফর্ম করবেন, মোটামুটি এই ছিল আপনার টোটাল HTML। আপনি অলরেডি এখানে দেখলেই দেখতে পারবেন যে এটা মোটামুটি সাইটের মধ্যে যা যা লাগে, একটা ইমেজ থাকে, মেনু বার থাকে বা হিডিংগুলো থাকে, প্যারাগ্রাফে কীভাবে ডিসপ্লে থাকে, একটা টেবিল কীভাবে ক্রিয়েট করতে হবে, আপনি একটু কিছু ইন্টারাক্টিভ কিছু ক্রিয়েট করবেন কীভাবে, মোটামুটি আমি সব বিষয়ে এখানে ভিডিওস বা অডিওস, আপনি রেজিস্ট্রেশন ফর্ম নর্মালি এটা ডাইনামিক ওয়েবসাইটের জন্য লাগে। তারপরে আপনার আমার লাস্ট ভিডিওতে কিন্তু ফর্ম নিয়ে আমি অনেক কথা বলেছি, প্রায় 16 বা 17 মিনিটের একটা ভিডিও আছে। সো এটা ছিল আমাদের HTML5 এর টোটাল সামারি। তো যারা এই বিষয়গুলো জানেন তারা ওয়েলকাম, আপনার ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন সেক্টরে আপনাদের ওয়েলকাম। যারা জানেন না তারা এখান থেকে প্র্যাকটিস করলে আপনার বেসিক যে বিষয়গুলো আছে কমপ্লিটলি আপনার মাথা খুলে যাবে। যে বিষয়টা বুঝবেন না গুগলে একটু সার্চ করেন, W3 স্কুলের ওয়েবসাইট ফলো করেন, আরও কিছু গুণীজনের আপনারা টিউটোরিয়াল ফলো করেন, দেখবেন আপনি আস্তে আস্তে হয়ে যাবে। নাথিং কামস ওভারনাইট ম্যান, নাথিংস কাম। সো আই হোপ আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে একটা দেখান, আমার ভিডিওতে লাইক বাটন ক্লিক করে আপনি দেখান যে আমার ভিডিওটি আপনি লাইক করেছেন এবং কমেন্টস করেন। আর আমি জানি ভিডিওটি অনেক লং, সো যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আর আমার সঙ্গে থাকুন। আমার চ্যানেলে আমি আমি ট্রাই করতেছি নতুন কিছু কুল ট্রিক্স বা নতুন কোনো কুল টিপস নিয়ে ভিডিও বানানো, যাতে আপনারাও অনেক উপকৃত হন আর আমারও ভিডিও বানানোর প্রতি আগ্রহটা বাড়ে। সো টিল দেন, হ্যাভ ফান, কিপ লার্নিং অ্যান্ড জাস্ট ডু প্র্যাকটিস। আর আপনার যদি প্র্যাকটিসের জন্য আরও কোনো প্রবলেম মানে সাইট চান, practicehouse.com নামে একটা সাইট আছে, বা আপনার প্র্যাকটিস হাউস একটা ইউটিউব চ্যানেলও আছে, ওইখানে আপনি আপনার অনেক প্র্যাকটিসেস প্রোগ্রাম বা প্র্যাকটিসেস এক্সাম্পল পাবেন আপনি আপনার রিয়েল লাইফের জন্য। ওকে, টিল দেন, সো হ্যাভ এ গুড ডে ম্যান, বাই বাই।